আইতে নদী যাইতে খাল মোগরবাড়ি বরিশাল। হ্যাঁ, মিরপুরের আকাশে বাতাসে এখন এই গানটাই সবাই গাইছে। পুরো মিরপুরের আকাশ বাতাস এখন প্রকম্পিত এই গানে। হ্যাঁ, কারণ ফরচুন বরিশাল এইবারের বিপিএলও রেইনিং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা তাদের শিরোপাটা ধরে রাখলো। চিটাগং কিংসকে একেবারে নেইল বাইটিং ম্যাচে লাস্ট ওভারে তারা 3 উইকেটে হারালো। খুব নাটকীয় একটা ম্যাচ, যেই ম্যাচটা তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা আরও যারা সিনিয়র আছেন তারা শেষ করে আসতে পারতেন, ইভেন কাইল মার্সও শেষ করে আসতে পারতেন। সেইটা শেষ করলেন রিশাদ হোসেন দারুণ স্টাইলে। ঠিক আমরা যে পারফরমেন্সটা চাই রিশাদ হোসেনের কাছ থেকে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন খেলার আড্ডায় আজকে আমরা কথা বলবো বিপিএলের ফাইনালটা নিয়ে। আমরা বিপিএলে এখনও অনেক কিছু বাকি রয়েছে, কিছুক্ষণ পরে ট্রফি দেওয়া হবে, আমরা সেই মুহূর্তগুলো দেখব। আপনাদের সাথে আছি আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে স্টুডিওতে এই বিপিএলের যে নেল বাইটিং ফাইনালটা হলো সেটা নিয়ে কথা বলার জন্য আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুল হোসেন, এবং একই সাথে আছেন অভিনয় জগতের খুব জনপ্রিয় একজন তারকা সাম্প্রতিক সময়ে সিয়াম নাসির। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা কথা বলবো ফাইনালটা নিয়ে। এই ফাইনালটা আমাদের সাথে অতিথিরাও ছিলেন, তারাও দেখছিলেন ফাইনালটা। নাজমুল হোসেন, আপনি এলেন, বসেছিলেন। ম্যাচটা কিন্তু ঘড়ির পেন্ডুলামের মতো দুলছিল, কখনো ডানে যাচ্ছিল, কখনো বামে যাচ্ছিল। রিশাদ হোসেন মানে যে ব্যাটিংটা করলেন, এইটার জন্য প্রস্তুত ছিলেন কিনা? হ্যাঁ, ক্যাপাবল ছিল, কিন্তু কি মনে হচ্ছিল যে আসলে এই ইয়াটা পার করতে পারবে কিনা, এই ঝামেলাটা? দেখেন, সিচুয়েশনটা খুব ভিন্ন ছিল এবং ক্রুশাল মোমেন্ট ছিল যে আসলে রিশাদ পারবে কিনা। বাট একটা জিনিসকে, রিশাদকে আমরা যতটুকু চিনি, আমি মনে ওকে ক্যাপাবল যে এই জায়গাতে বের করে আসতে পারে ম্যাচটা। বাট আমি যদি ওভারঅল আপনি এই ম্যাচটার কথা বলি, বরিশাল যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে। কারণ আমি এই জন্য বলবো, ওদের যে আপনার প্লেয়ার কালেকশন থেকে শুরু করে আপনার অকশন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু ওরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু টিমটা করেছে। এই জায়গায় কিন্তু যোগ্য দল হিসেবে বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে। আমি এই জন্য আরেকটা উদাহরণ আমি বলবো যে ওরা দেখেন আপনি কাকে নিয়ে আসছে, জিমি নিশামকে নিয়ে আসছে, কিন্তু ওকে খেলাই নাই। তো এইগুলা যে আপনাকে ক্যালকুলেশন করে যে টিমটা করা, এটা কিন্তু টোটালি বরিশালের ভিতরে ছিল। আপনি যদি প্রপার বিপিএলটা দেখেন, বরিশাল, রংপুর এবং আমি খুলনা টাইগার্সকে বলবো, এছাড়া চিটাগং কিন্তু মানে আমার অবজারভেশন 4 নম্বর টিম হিসেবে ছিল। বাট ওরা লাস্টে আপনার খুলনাকে একটা মানে চমক দেওয়ার মতো একটা টিম করে ওরা কিন্তু এই ফাইনালে আসছে। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি যে বরিশাল আপনার যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে। অবশ্যই সিএম নাসিরের কাছে যেতে চাই, আসলে একজন এক্সপার্ট তো আমাদের সাথে আছেন, তবে আমরা ফ্যানের কথা শুনতে চাই। আর হচ্ছে যে অভিনয় জগৎ নিয়ে ব্যস্ততা থাকলেও আমরা প্রায় সময়ই দেখি ক্রিকেট নিয়ে কিংবা চলমান বিপিএল নিয়ে আপনার কিছু বিশ্লেষণ থাকে। আপনি খুব থরলি ফলো করেছেন একেবারে শুরু থেকে বিপিএলটা। এই যে চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল, তারা শিরোপাটা ধরে রাখলো, টানা দ্বিতীয়বারের মতো জিতলো। চিটাগং কিংস একেবারে তীরে এসে তরিটা ডুবালো। আপনি খুশি নাকি অখুশি? আপনার মতামতটা জানতে চাচ্ছিলাম। প্রথমেই জানাচ্ছি মানে বরিশালকে কংগ্রেচুলেশনস। আর যে ভাই যেটা বললো, যোগ্য দল এবং ডেডিকেশনটা তাদের খুব ভালো ছিল, পারফেক্ট টিম করছে। এখন তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই কিন্তু মাঠে নামছে এবং ফাইনালি তারা চ্যাম্পিয়নই হয়েছে। আর তারপরে যদি বলা যায়, রংপুর এবং খুলনা দুইটা টিম কাছাকাছি গিয়েছে, বাট বরিশাল যোগ্য টিম হিসাবেই চ্যাম্পিয়ন হয়েছে। বাট রান মনে হয় নাজল ভাই আরো 15-20 রান কম হয়ে গেছে। যদি বলি, আমার কাছে মনে হয় এই জায়গাতে বরিশাল ব্যাটিং করতো, এটলিস্ট আমার কাছে মনে হচ্ছে আপনার 15 থেকে 20 রান কম হয়েছে। কারণ ওরা যেভাবে স্টার্ট করছে, আপনি দেখেন অনলি 3টা উইকেট গেছে ওদের এই জায়গাতে 15-20 রান। এই জন্য আপনার ফার্স্ট পাওয়ার প্লেতে 57 ছিল তাদের, এবং প্রত্যেকটা ওভার প্রতি তারা 10 রান করে তুলছিল। লাস্ট ওভারে হয়তো বা আরো কিছু, লাস্ট 2-3টা ওভারে আরো কিছু রান অ্যাড করতে পারতো। হ্যাঁ, আপনি এই জন্য বললাম, আপনি দেখেন লাস্টে যে অবস্থা ছিল গেমটা, এই জায়গাতে রিশাদের 2টা 6। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা আসলে ক্রিকেটটা আসলে এইরকমই, যেন ক্যালকুলেশন, যেমন আপনি লাস্টে যে পেস বোলারটা আসছেন, উনি কিন্তু অকেশনাল বলার, ও কিন্তু প্রপার বলার। জি, হোসেন তালাত। তাও আবার কি, উনি যে লাস্ট ম্যাচটা জেতালেন, যেটা কিন্তু সেকেন্ড কোয়ালিফায়ার, সেই ম্যাচে উনি ব্যাটাতে নেমেছিলেন 14 দিন পর। মানে চিটাগং কিংসের মতো হোসেন তালাত পাকিস্তানে যে ঘরোয়া লিগ ছিল সেখানে কিন্তু উনি টপ স্কোরার ছিলেন। আচ্ছা, সেই বোলার ব্যাটারকে তারা নামিয়েছিলেন, আর আজকে তারা বোলিং করিয়ে দিলেন ওকেশনাল বোলারকে। কিন্তু ভাই মোমেন্টামের খেলা তো, মানে যদি এমনও হইতে পারতো, যদি ওইটা যদি ক্যাচও হয়ে যেত, গেমটা ঘুরেও যেতে পারতো। অবশ্যই। তো ফাইনাল, মানে সত্যি কথা বলতে ফাইনালের মতোই হয়েছে। এইটা সব থেকে বেশি ভালো লাগছে আর কি। যারা স্টেডিয়ামে খেলা দেখতে গেছে, পয়সা উসুল না, তা তো অবশ্যই। মানে স্টেডিয়ামে আমরা যেখানে বসেছিলাম, আমরা এখানে বসেই আমরা চিন্তা করছি যে না কি হবে, একটা টেনশন। আর যারা মাঠে ছিল তাদের জন্য বেশ, মানে আমরা বিপিএল নিয়ে অনেক কথাই বলি, বাট বিপিএল সব কিছু মিলিয়ে দারুণ উপভোগ্য ফাইনাল। আমি মনে করি কোয়ালিফায়ার্স, এলিমিনেটর, এগুলো বেশ দারুণ জমেছে, তাই নয় কি? আমি
প্রত্যেকবারই বিপিএলটা খুব এনজয় করি। আমি এমনি নর্মাল খেলা দেখতে যাই না, আমি তো ভাই অ্যাজ এ ক্রিকেট লাভার হিসেবে, আপনি তো এক্স প্লেয়ার, এখন কোচ আপনি তো, আপনার ব্যাপারটা আলাদা, কিন্তু আমি সব থেকে খুব এনজয় করি। বাট এবারের বিপিএলটা একটু অগোছলো ছিল, বাট আমি এনজয় করি ভাই, এটা হলো সব থেকে বড় জিনিস। এবং আমার মনে হয় বাংলাদেশের সব ফ্যানরাও খুব এনজয় করে, নজরে রাখে এই বিপিএলটা, নাহলে টিকিট নিয়ে তো কারাকারি হয়। অবশ্যই, এবং টিকিট কালেকশন আপনি দেখেন 10 কোটি টাকা, মানে রেকর্ড। এটা অনেক বড় ব্যাপার। আমরা অগোছালো যে ব্যাপারগুলো ছিল সেগুলো নিয়ে কথা বলবো, কারণ বিপিএল আজকে পর্দা নামলো, 11তম বিপিএল, এবং এর মধ্যে অনেক কিছু আলোচনা করার বিষয় রয়েছে। তবে তার আগে ফাইনালটা নিয়ে আলাপ করতে চাচ্ছিলাম। নাজমুল হোসেন, আমরা পারভেজ ইমনকে দেখলাম দুর্দান্ত একটা ইনিংস খেলতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। নাজমুল হোসেনের মানে পারভেজ ইমনের যে ইনক্লুশন, সেটা নিয়ে অনেক কথা হয়েছে। সে কি নিজেকে প্রমাণ করে দিল ফাইনালে? দেখেন, আমি এটা এইভাবে দেখবো না। এটা হচ্ছে টি20, এটা হচ্ছে ওয়ান ডে ফরম্যাট, তো এটা টোটালি কিন্তু ভিন্ন। বাট ইমন রান করাটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি যদি বলি ইমন রান করাটা হচ্ছে কি কিছুটা হলে কিন্তু আমরা মানে চিন্তা করতে পারি। আমার কাছে মনে হয় যে যেমন শান্ত কিন্তু আমাদের টিমের ক্যাপ্টেন, কিন্তু ও কিন্তু বিপিএল এর রংপুর, যেহেতু আপনি বরিশালের মতো টিমে কিন্তু ম্যাচ পাচ্ছে না, তো এই জায়গায় যেহেতু ইমনের রানে ফেরাটাকে একটা স্তরে বলতে পারেন। আর প্রপার যদি আমি চিন্তা করি যে না, আমাদের এই যারা আছে, যেমন আমি মুশফিকের কথা বলি বা মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলি, ওরা কিন্তু অলরেডি প্রুভেন যে আসলে কীভাবে খেলতে হবে। বাট ইমনের রান করাটা আমি মনে করি আমাদের টিমের জন্য খুবই ভালো হয়েছে, যে অ্যাটলিস্ট অথবা আমাদের ব্যাকআপ ওপেনার থাকতে পারে, বা রানে ফেরাটা আসলে যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু রানে ফেরাটা খুবই ইম্পর্টেন্ট। একটা জিনিস অবাক করেছে কিনা, মানে কাইল মায়ার্স, তিনি নতুন বলে একেবারে বলতে গেলে একজন ডিসাইসিভ বোলার, বিধ্বংসী একজন বোলার, কিন্তু তাকে এইভাবে আটকে রাখা ফার্স্ট পেলে মানে কি মনে হয়েছিল যে না ওখানেই হয়তোবা ম্যাচটা ঘুরিয়ে দিয়েছেন পারভেজ ইমন, মানে ঘুরিয়ে প্রায় দিয়েছিলেন খাজা নাফে এবং পারভেজ ইমন, তাই নয় কি? অসাধারণ ব্যাটিং করছে। আমি যদি বলি আপনার চিটাগাং যে আজকে আমি কখনোই ভাবি না যে 195 হবে আজকে, কারণ চিটাগাংয়ের কিন্তু দেখবেন একদম প্রপার 6টা ব্যাটসম্যান নিয়ে কিন্তু ওরা নামে। ওদের কিন্তু যে আপনি সাথে অলরাউন্ডার বা 8 একটা অলরাউন্ডার এরকম কিন্তু না, ওরা একদম প্রপার 6টা ব্যাটসম্যান নিয়ে নামে। আজকে নাইম ইসলাম রে ইনক্লুড করছে, রাইট, হ্যাঁ, বাট নাইম ভাই কিন্তু, নাইম ইসলাম কিন্তু ঠিক আছে, বাট এই জায়গায় আলিস, বাট আজকে আলিসের বোলিংটা কিন্তু আমি খুব মিস করছি, বিকজ অফ ও মানে যে ব্যাটসম্যান আপনার কি সে বরিশালে, তো আলিসের যেহেতু ফর্মে আছে 15 উইকেট নিয়েছেন। আর একটা জিনিস হচ্ছে যেমন তালাদের কথা বলছেন, যে এই জায়গায় বোলিং করার মতো আপনার এরকম নার্ভ লাগে বা এরকম সিচুয়েশন আমাদের কি হয়, আমরা এমন বোলারদের যেগুলো রেডি রাখি যে এই জায়গায় বোলিং করার জন্য, মানে অনেক প্র্যাকটিস করতে হয়, কিন্তু হঠাৎ করে আপনি এইরকম ফাইনাল সিচুয়েশনের ভিতরে আপনি এইরকম বোলার। আর আমি মনে করি রিশাদ যখন দেখছে ও আসছে, রিশাদের জন্য কিন্তু একটু অপশন এই জায়গায় যদি আপনি খালেদ বলেন বা শরীফুল, সিনারিটা ভিন্ন হতে পারে, টেনশন ফ্রি। তো মানে এইখানে আমি যদি ফরচুন বরিশালের টোটাল টিমের কথা বলি, দেখুন আজকে ইলেভেনটা যে করলো আপনার জিমিনি শ্যামের মতো ক্রিকেটার, তাকে বাইরে রাখার মতো একটা, মানে এটা আসলে কতটুকু কঠিন একটা সিদ্ধান্ত ছিল, এবং সেটার আউটকামটাই পেল কিনা ফরচুন বরিশাল, যে না তারা উইনিং কম্বিনেশনটা ভাঙতে চাইছে না, তারা উইনিং কম্বিনেশনটাই ধরে রাখছে। এখন যদি জিমিনি শ্যামরা নাম হয়, কায়াল মায়ার্স কিন্তু অফ করাইতে হইতো। এন্ড কায়াল মায়ার্স কিন্তু প্রথম থেকেই খেলতেছে ভাই, ও কিন্তু মোটামুটি পিচের সাথে ব্যাট হাতে কিংবা বল হাতে সে কিন্তু পারফর্ম করছে, এবং ওর কিন্তু এটা রিড করা হয়ে গেছে। জিমিনি শ্যামাই সাথে ধরেন আপনার অ্যাচিভ করবে, এটা কিভাবে রংপুর রাসেল ওরা টিম ডেভিড, রংপুরেরটা কি আপনার একটুখানি কি অবাক লেগেছে কিনা? ধরেন যে আন্দ্রে রাসেল, জেমস ভিন্স কিংবা এই যে বড় বড় তারকা, তাদেরকে নিয়ে এরকম একটা পারফরমেন্স হলো, এটাকে এখনো কি আপনি ধরতে পেরেছেন যে এটা কি হলো? আমি বলি, মানে আমি জাস্ট জানতে যাচ্ছিলাম যে এই টুর্নামেন্টে আমি যদি ভুল না করি, আপনি রংপুর রাইডার্সের সমর্থক ছিলেন আর কি, এটা আপনার জন্য কিছুটা খারাপ লেগেছে কিনা? মানে আমি না শক হয়ে গেছি, মানে কি হইলো, আমি শক হয়েছে ওই জায়গা থেকে বেশি। একটু বাড়ি মারছে কোন জায়গায় জানেন, যখন দেখলাম 3 নাম্বার পজিশনে চলে গেছে না, তখনই মনে হয়েছে কোন একটা অঘটন মনে ঘটতে পারে, আগে থেকে মনে একটা বাড়ি দিছে। তো 2 নাম্বার হইলে কিন্তু লাস্টে একটা চান্স থাকতো, কিন্তু আপনার মানে একটা টিম টানা 8 ম্যাচ, মানে একের পর এক ম্যাচ জিতলো, আর তারপরে 5 ম্যাচ মুখ থুবড়ে পড়তে একদম লাস্ট ম্যাচটা এসে এইরকম লো স্কোরিং একটা পারফরমেন্স, যে ম্যাচটা কিন্তু বাঁচা মরার ম্যাচ ছিল, এইটা মানে এটা কি কারণে হলো? এটা কি ক্যাপ্টেন্সি নাকি ওই টিম কম্বিনেশন? টিম কম্বিনেশন। আর তার থেকে বড় মজার বিষয় কি, সেদিন কিন্তু শম্ভু সরকারও খেলছে ভাইয়া। জি, সেদিন কিন্তু শম্ভু সরকার রান আউট হয়েছে, কোনো বল ফেস করতে পারে, রান আউট হয়ে গেছে, ব্যাড লাক। বাট সেদিন কিন্তু আর এক্সপেকটেশন ছিল না আজকে খুব ভালো খেলবে। তো আনফরচুনেটলি ভাই, যে ক্রিকেট তো আনফরচুনেট গেম, মোমেন্টামের গেম, পায় নাই, হেরে গেছে, এই আর কি। অবশ্যই রংপুর রাইডার্স সমর্থন করেছেন। রংপুর রাইডার্সের বাইরে আর কোনো টিম কি ছিল যেটার প্রতি একটা আলাদা সফট কর্নার ছিল আপনার? মেরাজের জন্য খুলনাটাকে একটু মানে করছিলাম,
খারাপ, মানে ও যেভাবে বলছে সংবাদ সম্মেলনে, ভাই আমার যদি কি করব বলেন, আমি তো আমার বেস বোলারটাকেই ট্রাই করব। এক ওভারে 15-16 রান নিয়ে অবশ্যই ওই দলে জেসন হোল্ডার উনি নিঃসন্দেহে বেস্ট বোলার ছিলেন, এটা অস্বীকার করার উপায় নেই। তবে মিরাজের ক্যাপ্টেন্সি যদি আমরা বলি, মানে একেবারে কোয়ালিফায়ার পর্যন্ত যে মিরাজের ক্যাপ্টেন্সিটা ছিল সেটা কেমন লেগেছে? আমার কাছে মনে হয় অসাধারণ ক্যাপ্টেন্সি করছে। আপনি ওর যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, প্রত্যেকটা প্লেয়ারকে মোটিভেট করা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনি একটা বলার দেখেন, যেমন মুশফিক হাসানের কথা আমি বলতে পারি, যেহেতু ওদের সাথে আমাদের কাজ করে খুব ক্লোজ থেকে ওদের চিনি। ও কিন্তু দেখেন যে ওর পাশে গেছে, পাশে কি করতে হবে, কি করা লাগবে, একটা ক্যাপ্টেনের যে ইনভলভমেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা মিরাজের কাছে আমি প্রতিটা মুহূর্তে দেখছি। এবং একটা বলের জন্য কিন্তু ওকে আমি কখনোই দেখি না যে ও রিল্যাক্স। ও কিন্তু ফিল্ডারের সাথে কথা বলতেছে, কিপারের সাথে কথা বলতেছে, বলার সাথে কথা বলতেছে। ওভারঅল মিলে আমার কাছে মনে হয় খুব দারুণ ক্যাপ্টেন্সি করছে মিরাজ। মাস্টারফিবের ছায়া পাওয়া গেছে, কিছুটা মানে মোটিভেটিং একটা ক্যারেক্টার। সাকিব ভাই বা এরকম একটা বলে না, খেয়াল হবে না যাওয়ার, মানে মোটিভেশন দিতেছে ছোট ভাই, খেয়াল ভাই অসুবিধা নেই। ওর সবচেয়ে যেটা মিরাজের সবচেয়ে বড় গুণ, যেটা চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করে, এটা কিন্তু একটা প্লেয়ারের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর আমার মাথায় এটাই ঢুকে না, হ্যারি কিল লেগে টি20-তে নেয় না। অবশ্যই এটা অনেক সমর্থকেরই প্রশ্ন, এই জন্য তো একজন সমর্থকের পক্ষ থেকে প্রশ্ন করার জন্য ওনাকে বসিয়েছি। যাই হোক, আমরা মিরাজের ক্যাপ্টেন্সির কথা বলছিলাম। মিরাজের বড় ভাই তামিম ইকবালের ক্যাপ্টেন্সিটা কেমন লাগলো একেবারে ফাইনাল পর্যন্ত? উনি সামনের থেকে নেতৃত্ব দিয়েছেন, তবে ম্যাচটা উনি শেষ করে বের হতে পারতেন কিনা? দেখেন, তামিম ইকবাল আমার কাছে মনে হয় যেহেতু ও রিটায়ার করে ফেলছে, আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল ক্রিকেট তামিম আর খেলবে না, বাট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও চালিয়ে যাবে। বাট তামিমের যে ওভারঅল ক্যাপ্টেন্সি আপনি দেখেন, জিমি নিশামকে ও যেহেতু ওনার সাথে কথা বলছে যে জিমি নিশামকে নিয়ে আসেন, আমার কাছে মনে হচ্ছে হয়তো ও মোহাম্মদ আলীর জায়গায় হয়তো নিশামকে চিন্তা করছে, আমার ধারণা যেটা, বিকজ অফ লাস্ট ম্যাচে আবার মোহাম্মদ আলী 5 উইকেট পেয়েছে। তো এই জায়গায় কিন্তু ওরা ক্যালকুলেশনে একটা ভুল হয়ে গেছে, যেহেতু নিশামের সাথে যোগাযোগ করছে কিন্তু ওরা এই কোয়ালিফায়ার আগে যে ওই জিমি নিশামের সাথে, তো এটা এই জায়গায় একটু কি ছিল। বাট ওভারঅল যে তামিমের যে ক্যাপ্টেন্সি, বাট আপনার বরিশাল টিমে কিন্তু নট অনলি তামিম ক্যাপ্টেন মুশফিকুর রহিম সবাই ক্যাপ্টেন, মোহাম্মদ নবী, মাহমুদুল্লাহ রিয়াদ। বাট আমার কাছে মনে হয় যে পুরো মাঠটা কিন্তু চালায় মুশফিকুর রহিম, যেহেতু ওর সাথে খেলা আমার একটা এক্সপিরিয়েন্স আছে। এবং আমি যখন সিলেট টাইগার্সে বোলিং করছিলাম, ও আমার ক্যাপ্টেন ছিল। ওর মতো একটা প্লেয়ার যখন টিমে থাকবে, আপনি আসলে ক্যাপ্টেন্সি অনেক ইজি হয়ে যায়। ও বোলিং প্লেন, আপনার ব্যাটিং প্লেন, ফিল্ডিং এ কি করতে হবে সবকিছু কিন্তু ও একদম টোটালি ওর মুখস্থ এরকম, মানে ম্যাপটা একদম মাথায় থাকে। আর যখন ওর জন্য একটা প্লাস, যেহেতু কিপার যখন থাকবেন, আপনি মাঠটা কিন্তু দেখা খুবই ইজি, এবং বলটা কি হইতেছে বা কোন জিনিস কোন স্লোয়ার কাজ করতেছে, নাকি আপনি ব্লক হলে বোলিং করা ভালো, এগুলো কিন্তু পিছন থেকে খুব ভালো দিকটা দেখে। এবং তামিম কিন্তু একটা প্রেস কনফারেন্সে বলছিল যে আমাদের কিন্তু মাঠটা সবকিছু মুশফিকুর রহিম সবকিছু করে। তো ওভারঅল আমি মনে করি যে বরিশাল এবং মুশফিকুর রহিম, তামিম ইকবাল তামিম ইকবাল যেহেতু আজকে একটা বিসিমন একটা ফেয়ারওয়েল দিবে ওকে, তো সব মিলে আমি মনে করি যোগ্য দল এবং বরিশাল আসলে ডিজার্ভ করে। সিয়াম নাসির, তামিম ইকবাল ফরচুন বরিশালের ক্যাপ্টেন ছিলেন, নিজের এলাকার দলকে হারিয়েছেন, কিন্তু এই চিটাগং কিংসে কিন্তু আরেকজন ক্রিকেটারের খেলার কথা ছিল যাকে আমরা মিস করেছি, সাকিব আল হাসান। আজকে যে সাকিব আল হাসান খেলতেন, তবে আমরা আরেকটা ডুয়েল দেখতাম এই দুই তারকার, সেই ডুয়েলটা আমরা সামহাও মিস করলাম কিনা একটা। সাকিব আল হাসানকে মিস করে না কে? জি, বাংলাদেশের পোস্টার বয় সব কিছুতে তাই ইকবাল খান, মানে যা মানে তার সবার আগে একটা কথা বলি আমি, ভাইকে ইনক্লুডিং সহ, আমাদের মানে একদম বাচ্চা বয়স থেকে আমরা তাদেরকে দেখে আসতেছি, আমাদের জীবনটাকে বর্ণিল করছেন আপনারা। অবশ্যই হ্যাঁ, আমরা তো তাদের ছাড়া তো ধরেন কিছুই বুঝতাম না। এবং আমাদের ফার্স্ট সুপারস্টার যদি আমরা বলি, মোহাম্মদ আশরাফুল, জি, হাবিবুল বাশার সুমন ভাই, হ্যাঁ রফিক ভাই, হ্যাঁ এই আমাদের পুরান ঢাকার ছেলেই তো, কালীগঞ্জের। ওই টাইমটা না সবাই তারকা ছিলেন, মানে আকরাম খান, খালিদ মাসুদ পাইলট, খালিদ মাহমুদ সুজন, মানে যারা ছিল তাদেরকে আমরা কিন্তু ড্রিম করতাম তাদের সাথে ছবি তোলার জন্য। কিন্তু এইখানে একটা প্রশ্ন আছে ভাইয়া, এই যে যারা ড্রিম করতেছে এখনকার যে বয়সী স্কুল গোয়িং ছেলেবেলে, এরা কিন্তু লিটন দাসকে ওইভাবে রাখবে না। সরি টু সে দ্যাট। হ্যাঁ, যত কথাই আপনার বলেন। আর এখনকার একটু ব্যাপার হচ্ছে, ভাই বলতে পারো আমার থেকে ভালো, আমরা কিন্তু বিগত 17 বছরে বা 18 বছরে আমরা ওই টাইপের কোনো প্লেয়ার আমরা বাংলাদেশে আনতে পারি নাই। তারপর আপনি দেখেন 16-17 থেকে কিন্তু লিটন দাস খেলতেছে, সে কিন্তু কখনোই ধারাবাহিক না। অবশ্যই আমরাও মানে আমরাও তাই মনে করি, কনসিস্টেন্সি একটা ব্যাপার। আর স্টারডমের যে ব্যাপারটা, আমরা হয়তো বা আমাদের মানে শেষ জেনারেশনটা যাদের মানে অসম্ভব রকম স্টারডম ছিল, আমরা সেটা দেখে ফেলেছি। আমরা আশা করবো যে না, দেখিনি আরো হয়তো বা আসবে সব দিকেই ভাইয়া। যদি বলেন আপনি ব্যান্ড সঙ্গীতের দিকে বলবেন, ক্রিকেটের দিকে বলবেন, নাটক সিনেমা দেখবেন, সবই।
ক্রিকেট সব দিকেই কিন্তু আমরা একটা ভালো মানে এখন মানে ওইভাবে অনুকরণীয় কোনো ক্যারেক্টার না আমরা পাচ্ছি না। আর দেখেন রনি তালুকদার এর জাতীয় দলে কিন্তু নিছে। এখন ভাই যখন ফার্স্ট ম্যাচটা খেলতে নামছেন 25 নাম্বার গেমটা যখন খেলতে তখনকার আপনি একটু পুক্ত লাগছে না? একটা প্লেয়ার তো খেলাই তো হবে ভাই, না খেলাইলে কেমনে? সেটাই আমরা আরো কথা বলবো বিপিএল ফাইনাল নিয়ে। ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে, চিটাগং কিংসকে ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে। আমাদের সাথে থাকুন, একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পরেই। বিরতির পর আবারও ফিরে এলাম ডিবিসি নিউজের বিশেষ আয়োজন খেলার আড্ডায়। আপনাদের সাথে আছি আমি কনক মাহমুদ। আমরা কথা বলছিলাম বিপিএলের ফাইনাল নিয়ে। ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে এবং আমাদের সাথে এই ফাইনাল নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসেন এবং সাথে আছেন অভিনেতা সিয়াম নাসির। আমরা কথা বলছিলাম ফাইনালটা নিয়ে। আমরা চেষ্টা করছি, সেখানে আমাদের সহকর্মীরা রয়েছেন, তাদের সাথে স্টেডিয়ামের এখন কি সিচুয়েশন, যেহেতু ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হচ্ছে, তাদের উৎসবের যে রং সেটা একটু দেখতে চেয়েছিলাম। এর মাঝে আমি একটু জানতে চাচ্ছিলাম যে সিয়াম নাসিরের কাছে, একটা দল মানে আপাদমস্তক এতটা প্রফেশনাল ছিল ফরচুন বরিশাল, অনেক দলকে নিয়ে অনেক কথাই উঠেছে, যেমন ফরচুন বরিশাল ওই যেটা বলছিলাম যে 7টা দল, তার মধ্যে একমাত্র একটাই দল যারা কিনা ফ্র্যাঞ্চাইজি পেমেন্ট দিয়েছে, তারা একেবারে বিদেশি যেটা বলে একদম স্ট্যান্ডার্ড যে একটা টিম সেইটা নিয়েছে, তারা পারলো কিন্তু অন্য দলটা পারলো না। এইটাই বা কেন হলো? আর ফরচুন বরিশাল যে পেলো সেইটারই কি একটা পুরস্কার হলো কিনা, মানে এটা না দ্বিতীয়বার মতো শিরোপা ধরে রাখাটা? ভাই এটা তো অবশ্যই। আমি কিন্তু প্রথম থেকেই দেখছি, বুঝছেন, অকশন টকশন সব কিছু দেখছি। তো যখন তারা টিম প্লেয়ারগুলিকে যখন কিনছে, তারা যেই সব প্লেয়ারগুলিকে নিয়েছে, আমার কাছে তখনই মনে হয়েছে না ওরা কিছু একটা করবে এবং ওরা আসলেই চ্যাম্পিয়ন, ওরা ফাইনাল খেলবে। তখন আমি বলে দিই, আমি ফেসবুকে আমি আমার পেজ থেকে স্টার্ট হচ্ছে বরিশাল, আর 2 দিন আগে বলছেন চ্যাম্পিয়নের দৌড়ে বরিশাল সব থেকে বেশি আগানো। তো সেটাই হয়েছে। তা ভাই পুরো ন্যাশনাল টিমটা খেলতেছে, দেখেন আপনি, তাই ইকবাল খান, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, মুশফিক ভাই, তৌহিদ হৃদয়, রিশাদ, শান্ত বসা, হ্যাঁ বসে থাক শান্ত, হ্যাঁ। তো এত ভালো টিম নিয়ে যদি মনে করেন, আর ব্যাড লাক বলতে, আর 195 করার পর আসলে চিটাগাংয়ের কথা বলবো ব্যাড লাক। নেক্সট ইয়ার এটা আরো প্রিপারেশন নিয়ে ভালো টিম গুছিয়ে আসতে পারবে। ইভেন চিটাগং কিংসের যে মালিক পক্ষ রয়েছেন তারাও কিন্তু বলেছেন তারা একটা সিচুয়েশনের মধ্যে খুব তড়িঘড়ি করেই দলটি দাঁড় করেছিলেন। অনেক ফরেন ছিল কিন্তু তারা আসলে ফরেনারদেরকে ইউটিলাইজ করতে পারেননি। আমি যদি মানে পুরো টুর্নামেন্টের কথা বলি, ফরচুন বরিশালের ইন্ডিভিজুয়াল পারফর্মার কিন্তু এরকম কেউ ছিল না। মানে আপনি দেখেন যারা সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখ, সর্বোচ্চ উইকেট শিকারী তাসকিন আহমেদ, মানে ফরচুন বরিশালের কাউকে দেখলে ভালো লাগতো কিনা এই টপের মধ্যে? ভাই এরা কিন্তু মানে ইম্প্যাক্ট ক্রিকেট যেটাকে বলে ভাই, সেটাই কিন্তু করছে। রিশাদ 6 বলে 18 করছে। ওরা কিন্তু পুরোপুরি টিম ওয়ার্কটা করছে ভাইয়া, এই জন্যই কিন্তু এরকম। এরা কিন্তু একা খেলে নাই, তো ওইভাবে কিন্তু কোনো সুযোগও নাই। তো এদের কথা ছিল চ্যাম্পিয়ন হওয়া, চ্যাম্পিয়ন হয়েছে, লঞ্চ নিয়ে যাবে বরিশালে কাপ। এদের কিন্তু এবার টিম এরকমই ছিল, হ্যাঁ, এবং সেটাই হয়েছে খুব ভালোভাবে। দেন এবাদত কেউ খেলাইছে, সেও কিন্তু ন্যাশনাল টিম, এবাদত লম্বা সময় ইনজুরির কারণে বাইরে ছিলেন। আপনি বিপিএল বলেন, আইপিএল বলেন আর পিসিএল বলেন, লোকাল প্লেয়ার যেগুলি আপনারা একটু ভালো ভালো লোকাল প্লেয়ার নিতে পারেন, তাদের কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার ধরে একটু আগায় থাকে ভাই। আমি বাইরের সাথে আসলে একটু শেয়ার করবো। দেখেন ওদের যেমন আজকে যেমন মনে হতেছে যে আজকে মাহমুদুল্লাহ খেলবে, মাহমুদুল্লাহ খেলে দিছে। আবার দেখা গেছে মুশফিক ফ্লপ, আবার হঠাৎ করে দেখা গেছে আজকে মুশফিক খেলতে মুশফিক খেলে দিছে। ইন্ডিভিজুয়াল যে পারফর্ম করে দেখেন তামিম ইকবাল, দেখেন আজকে কি সুন্দর স্টার্টিংটা করে লাস্ট ম্যাচে তৌহিদ হৃদয়, রাইট। তো এই জায়গায় কিন্তু আপনি দেখবেন যে ওরা যদি বলে বেস্ট ব্যাটসম্যান বা দেখবেন যে 350 বা 320 রান করছে, 280 রান করছে, বাট ইফেক্টিভ ইম্প্যাক্ট যেটাকে বলে, মানে হাতুরা সিং এর কথাই বলি, ইম্প্যাক্ট ক্রিকেট যেটাকে বলে, এই কিন্তু তারা করছে না। তা তো অবশ্যই। আমরা টপে দেখলাম নাইম শেখকে, তাসকিন আহমেদকে। আমি জাস্ট নাজমুল হোসেনের কাছে জানতে চাচ্ছিলাম যে এইখানে আর কাউকে আপনি মিস করছেন কিনা ওই টপে? তানজিদ হাসান তামিম, তিনি মানে অনেক কম ম্যাচ খেলেও তিনি কিন্তু সেকেন্ডেই আছেন। লিটন দাস সেই তালিকায় উঠেও নেমে গেছেন এবং অনেকে আছেন। এখানে কাউকে মিস করছেন কিনা? দেখেন আমি যদি বলি যে তামিম ইকবাল
ও এখন কিন্তু আমি তামিম বলে এইভাবে চিন্তা করবো না, এখন আমি বাংলাদেশ টিমের কথা চিন্তা করি, আমি চিন্তা করবো শান্তকে, আমি চিন্তা করবো লিটনকে, আমি চিন্তা করবো তানজিদ তামিমকে। ওরা যদি ভালো খেলে আমাদের বাংলাদেশ টিমের জন্য ভালো, বিকজ অফ আইসিসি বিশাল একটা ইভেন্ট আমাদের হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই জায়গায় আমি চিটাগংয়ের একটা জিনিস আমার ভালো লাগছে, ওদের কিন্তু দেখেন যে যাদের যে বোলিং একটা টোটাল আমাদের লোকাল। আপনি খালেদ বলেন, খালেদকে কিন্তু আমরা সবাই কি মনে করতাম যে ও কিন্তু 20টা উইকেট নিছে। তো এটা কিন্তু আমাদের খালেদ কিন্তু লাস্ট সিজনে ফরচুন বরিশালেই ছিলেন, মানে খুব যে একদম বেশি সুযোগ পেয়েছেন এমনটাও তাও না। বাট আমি আজকে দেখেন আপনি খালেদ কিন্তু 20টা না 21টা উইকেট নিয়েছে এই টুর্নামেন্টে। এটা কিন্তু আমি মনে করি যে একটা খুবই ভালো একটা শরীফুল। তো শরীফুল কিন্তু ন্যাশনাল টিমে কিন্তু এখন বাইরে আছে, যে কিছুটা হলো ওর লেকিংস বা পারফরমেন্স সবকিছু মিলে দেন শরীফুল। তো চিটাগংয়ের কিন্তু এই জিনিসগুলো খুব ভালো ছিল বিকজ অফ ওদের যে লোকাল বোলিং কাজ আলিসুর রহমান, আলিস ইসলাম। আমরা কিন্তু এখন দেখবেন যে টি-20 ফরম্যাটে আমরা কিন্তু ওকে নিয়ে অবশ্যই চিন্তা করবে, এখন সিলেক্টর বা ম্যানেজমেন্ট যারা চিন্তা করবে, চিন্তাটা করা উচিত অবশ্যই। এবং মানে আলিস ইসলাম আমরা সবসময় শুনি মিস্ট্রি বলার, তিনি মানে ক্যারম বোলিং করতে পারেন, তিনি তাকে ইউটিলাইজ করা উচিত, আমরা এটা মানি। একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা যদি ফরেন স্কাউটিংয়ের মানে ফরেন স্কাউটিংয়ের কথা বলি, আমরা যাব আলোচনায়। আমার ধারণা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, প্রস্তুত আছেন মিরপুর থেকে সহকর্মী শাহান পাপন, তার কাছে চলে যাব। আমরা জানতে চাইবো, শাহান পাপন আপনি মাঠের বাইরে আছেন সমর্থকদের মাঝে, বরিশালের মনুরা কি বলছেন? বরিশালের মনুরা আপনার তাদের প্রতিক্রিয়াটা কি জেনেছেন আপনি সেখানে? আসলে পুরো দিনটাই যেন বরিশালের মরুদের, এবং তারাই কিন্তু এখনো পর্যন্ত আমাকে ঘিরে আছে। এবং আমরা যেটা দেখলাম যে খেলা শুরুর আগে যেরকম একদম উচ্ছ্বাস উচ্ছল একদল মানে তরুণ, পুরো বরিশালময় ছিল স্টেডিয়ামের গ্যালারি এখনো পর্যন্ত। নিশ্চয়ই এখন আমার কাছে দেখতে পাচ্ছেন না, সেটা খুব স্বাভাবিক। এবং সারাদিন এরকমই ছিল। এবং ম্যাচের শুরুতে যে অবস্থা ছিল বরিশাল ম্যাচের শেষেও বরিশাল মাঝখানে পুরো গ্যালারি মাতিয়ে রেখেছিল বরিশাল, এবং সেটা কিন্তু এখনো পর্যন্ত বজায় আছে। যেটা হয়েছে আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে আমরা আসলে কোথাও কিন্তু বলতে পারছি না। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাকে পর্যন্ত এটা ভালো ছিল। আমি জানি না, গ্যালারিকে মাতিয়ে রেখেছেন এবং গ্যালারির বাইরেও কিন্তু একই অবস্থা, অর্থাৎ যেভাবে শুরু হয়েছিল শেষটা ঠিক সেভাবেই হলো। ফরচুন বরিশালময় স্টেডিয়াম, ফরচুন বরিশালময় বিপিএল, ফরচুন বরিশালময় দর্শক, সেটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের সহকর্মী শাহান পাপন মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন, তিনি বরিশালের যে উৎসবের যে ঢেউ, সেই ঢেউয়ে তিনিও ভেসে গিয়েছেন। তাকে আপনারা দেখলেন, বরিশালের যারা সমর্থক তাকে নিয়ে উদযাপন করছেন। উদযাপনের রংটা এমন, মানে ঢাকা যেন এক খণ্ড বরিশালে পরিণত হয়েছে। আমরা আবারও চেষ্টা করব তার সাথে যুক্ত হওয়ার জন্য। যেটা বলছিলাম যে বিদেশি নেওয়ার ক্ষেত্রে ফরচুন বরিশাল যেমন মুন্সিয়ানা দেখিয়েছে, কিংবা রংপুর রাইডার্স। আপনি যদি স্কাউটিংয়ের কথা বলেন, আমরা মোহাম্মদ আলীকে দেখলাম, খুব সাহসী একটা সিদ্ধান্ত। যদিও মোহাম্মদ আলী তার লিগে টপ উইকেট টেকার ছিলেন, এখানে হোসেন তালার টপ রান সংগ্রহ ছিলেন, তিনি উইকেট টেকার ছিলেন। মানে তাকে নিয়ে যে রিস্কটা নেওয়া হলো, সেই রিস্কের প্রতিদান তিনি দিলেন। এবং সেম অ্যাজ আমি যদি হোসেন তালাত কিংবা খাজান নাফের কথা বলি, এই যে স্কাউটিং বলি, আমাদের স্কাউটিংটা কতটা জরুরি। হ্যাঁ, আমরা ক্রিকেটে নিয়ে আসছি বিদেশি, নাম না জানা কিছু বিদেশি এনে খেলে দিচ্ছি। সিলেটি স্ট্রাইকার্সের কথাই ধরুন, দুর্বার রাশিও সেম। বাট আমাদের স্কাউটিংটা যে ফ্র্যাঞ্চাইজিগুলো আরেকটু স্ট্রং করা উচিত কিনা? অবশ্যই। দেখেন, আমি যদি বলি আমার কিন্তু 4টা বিপিএল খেলার এক্সপিরিয়েন্স আমার আছে। আমি এই জন্য বলি, যখন 2012-13 সালে বিপিএল হয়েছে, তখন ওয়ার্ল্ড ক্রিকেটের সব টপ প্লেয়ার আছে, সুপার প্লেয়ার, সব টপ প্লেয়ারগুলো খেলে গেছে। আমি কেন বলি, কারণ হচ্ছে যখন এই যে দেখেন এখন কিন্তু আমাদের শেষ, আমরা কিন্তু এখন চলে যাবো চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আমি যখন এই প্লেয়ারদের এগেইনস্টে আমি বিপিএল এ বোলিং করবো, তখন কিন্তু আমি আলটিমেটলি কিছুটা হলে কিন্তু আমি এগিয়ে থাকবো, যে আমি এই প্লেয়ারগুলোকে আবার আমি ইন্টারন্যাশনাল কিছু আবার আমি ওদেরকে পাবো। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনি যেটা বললেন, এটা কিন্তু ওদের জন্য, যেটা ওই যে তালাত বলেন বা যেগুলো, এটা কিন্তু ওদের দেশের জন্য ভালো হচ্ছে। আপনি যদি আমি কার কথা বলি, খুশদিল শাহ, ও কিন্তু এই জায়গায় ভালো খেলে কিন্তু ও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড, আমি যতটুকু জানি স্কোয়াডে ঢুকে ওদের লাভ, হ্যাঁ ওদের লাভ হচ্ছে। বাট আমাদের কতটুকু লাভ হচ্ছে এটা চিন্তা করতে হবে। কারণ আমি যেটা বললাম, যদি আমি ধরেন সাপোজ যদি এখন আমাদের ফার্স্টলি ইন্ডিয়ার সাথে, আচ্ছা ইন্ডিয়া বাদ দিলাম, বা অন্য টিমের সাথে ওরা যদি কিছু প্লেয়ার নিয়ে আসতে পারতাম, তাহলে কি ওদেরকে আমাদের যে প্ল্যান প্রোগ্রামগুলো, এগুলো আমরা আগে সেট আপ করে রাখা।
আমরা তো গতবার রশিদ খানও পাইছিলাম, আমরা রশিদ খান এদেরকে পাইছিলাম, এরাও ইন্টারেস্টেড না। আর সময়সূচিটা কিন্তু ভাই খুব একটা সুইটেবল সময়সূচি না। কিন্তু ভাই যে দেখেন বিগ ব্যাশ, তারপরে যে আরো যে আবুধাবিতে কি ইভেন এসএ টি20, হ্যাঁ সবকিছু আমাদের এই টাইমিংটাও কিন্তু খুব একটা সুইটেবল টাইম না। আর যে ভাই যেটা বললো 11-12 দিকে, ওই সময় কে খেলে নাই বিপিএল এ, ওয়ার্নার থেকে শুরু করে ওয়াটসন, ক্লার্ক, ক্রিস গেইল, হ্যাঁ পোলার টোলারও খেলছে। মানে এখন কেন আসছে না? আর দলগুলো জেনে শুনে ভাই একটা মজার বিষয় বলি ভাই আমার সাথে, আমরা আর্চার যে ইংল্যান্ডের প্লেয়ার, এটা কিন্তু সে কিন্তু বিপিএল থেকেই কিন্তু সে কিন্তু নিজের ওই দলেই করেছে। আমরা মনে করছি আফ্রিকার কোনো সেনেগাল টেনেগালের প্লেয়ার হইব এরকম কিছু। এই যে ইংল্যান্ডের এখন জাতীয় দলে খেলতেছে, ইন্ডিয়ার সাথেও কিন্তু খেলতেছে, এই আর্চারের কিন্তু মানে উত্থান বিপিএল থেকে। অবশ্যই আমরা বিপিএল নিয়ে কথা বলছি, আমার আরেকটি বিরতি নেওয়ার সময় এসে পড়েছে। দর্শক, আমরা কথা বলছিলাম বিপিএল এর ফাইনাল নিয়ে, আমাদের সাথে থাকুন। এরপরে আমরা ট্রফি, চ্যাম্পিয়ন ট্রফি দেওয়া যেটা বিপিএল এর, সেটাও আমরা দেখতে চাই, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরেকবার খেলার আড্ডায়, আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। আমাদের সাথে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসেন এবং একই সাথে আছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম নাসির। আমরা কথা বলছি বিপিএল এর ফাইনাল নিয়ে। ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন। আমরা ফরচুন বরিশালের একজন সংগঠক মিস্টার রবিউল সাইয়েদ, তার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব, তিনি আমাদের সাথে আছেন কিনা। আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব, তার অনুভূতি জানতে চাইব। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে তিনি তাদের অনুভূতিটা জানাবেন, আমরা চেষ্টা করছি তার সাথে কমিউনিকেট করার। হয়তো বা ওনার সাথে কিছুক্ষণের মধ্যে আমরা যোগাযোগ করব। আমরা কথা বলছিলাম যে ফাইনালটা নিয়ে। আচ্ছা, আমরা ওনার সাথে যোগাযোগ করতে পেরেছি। মিস্টার রবিউল সাইয়েদ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি মিস্টার রবিউল সাইয়েদ, আপনার কথা শুনছি। আপনাকে অনেক অভিনন্দন। ফরচুন বরিশালের দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন। আপনার পুরো ফ্র্যাঞ্চাইজি অনুভূতিটা জানতে চাচ্ছিলাম। আপনাদের এখন সবার যে উৎসব মুখরতা, সেইটার একটা ধারণা আমরা পেতে চাচ্ছিলাম। এইখানে বসে মিরপুরের উৎসবটা একটু জানতে চাচ্ছিলাম। মিরপুরের উৎসব সম্বন্ধে যতই বলবো ততই কম আর কি। আসলে সত্যি কথা, ভেরি এক্সাইটিং গেম। আমাদের অনেক কষ্ট এবং সবার যে আপনার স্যাক্রিফাইস এবং লট অফ হার্ড ওয়ার্ক এটার পিছনে, এই জন্য সবাই আমরা একটা ভালো একটা ফল পাইছি এবং এটা আমি প্রকাশ করতে পারবো না। উই আর ভেরি হ্যাপি। খুব ভালোভাবেই হয়েছে আপনার, এবং আপনাদেরকেও ধন্যবাদ, কারণ আপনাদের কন্ট্রিবিউশন এটাও বলার অপেক্ষা রাখেন। আপনাদের ফুল সাপোর্ট ফ্রম দ্য মিডিয়া, ইটস জাস্ট আনবিলিভেবল। মিস্টার মিজানুর রহমান, তাকে আমরা টিভিতে দেখছিলাম। মিজানুর রহমান, যিনি কিনা তাকে আমরা দেখলাম মাঠে খুব টেন্সড অবস্থায়। আপনারা নিশ্চয়ই টেন্সড ছিলেন। এবং এই যে এই জয়ের পরে ক্রিকেটারদের জন্য কোনো বোনাস কিংবা কোনো পুরস্কার ফ্র্যাঞ্চাইজি থেকে ঘোষণা হয়েছে কিনা এখন পর্যন্ত? তাদের একটা দাবি দেওয়া আছে, অবশ্যই আমরা এটা কনসিডার করার জন্য চিন্তা ভাবনা করতেছি। এটা চলবে ইনশাল্লাহ। আরেকটা কথা বলি আপনাকে, আপনাদের সুন্দরভাবে ওয়ার্ল্ড ধন্যবাদ। সো নট জাস্ট দ্য প্লেয়ার্স বোনাস পাবে, আপনারা ইউ ডিজার্ভ এ বিগ ক্লাব আর কি বলবো আর আপনাদেরকে। অনেক অনেক ধন্যবাদ মিস্টার রবিউল সাইয়েদ, আপনাকে আবারও অভিনন্দন। আশা করি ফরচুন বরিশাল এইভাবে আমাদের দেশের ক্রিকেটে আরও কিছু তারকা অ্যাড করবে, আরও কিছু সাফল্য অ্যাড করবে, আমরা আশা করি। আমরা ফরচুন বরিশালের কথা বলছিলাম। ফরচুন বরিশাল গতবারে চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু গ্লোবাল সুপার লিগে খেলে নাই। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স গিয়েছিল। এবার কি মনে হয় যে রংপুর রাইডার্সের, কারণ তামিম ইকবালের এখন ন্যাশনাল টিমের কমিটমেন্ট নাই, এই টিমে অনেক প্লেয়ার আছেন যারা কিনা খেলার মতো অ্যাবিলিটি রাখেন, ইনক্লুডিং ফরেনার্স, এই সুযোগটা কি আবার মিস করা ঠিক হবে নাজমুল হাসান? আমার কাছে মনে হয় না। ওই যে ভাই যে বললেন, ভাই কিন্তু বলতেছিলেন যে ওনাদের যে হার্ড ওয়ার্ক, একটা সংগঠনের যখন এরকম হার্ড ওয়ার্ক থাকে, তো প্লেয়ারদের কেমন ডেডিকেট থাকা উচিত, এটা তো বুঝতেই পারছেন। তো আমি মনে করি এবার যেহেতু আমি মনে হয় না যে বরিশাল আর এটা মিস করবে, কারণ এটা মনে করেন বরিশালের এইবার যে একটা
কন্ট্রিবিউশন এটা কিন্তু আসলে মানে মানে এই যে পরিশ্রম, নট অনলি যে উনি বললাম না যে ইভেন কি মুশফিক থেকে ধরে যেমন ইবাদত কিন্তু অনেকদিন পরে ইনজুরি থেকে ওর প্রতি ফেথ রাখা, বিলিভ রাখা যে ও পারবে। তারপর আমার একটা জিনিস আছে, আমাদের আন্ডার 19 একটা ছেলে আছে ইকবাল হোসেন ইমন, ওদেরকে নেওয়া মানে যে জায়গায় যে সেলটা ভালো করছে ওরা কিন্তু মানে সঙ্গে সঙ্গে ওকে ইনক্লুড করতেছে। যদিও বা ওরা ম্যাচ খেলতে পারেনি কিন্তু তারপরও মানে এত বড় ক্রিকেটারদের সাথে যখন দেখছি যে এশিয়া কাপে না, ওই এশিয়া কাপে নাইম ইসলামও খেলে নাই, ওই যে অফিস নাইম হাসান বাট আমাদের যে আন্ডার 19 এশিয়া কাপ আমরা চ্যাম্পিয়ন হলাম, ও কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে ছেলেটা, পেস বোলার, সঙ্গে সঙ্গে কিন্তু বরিশাল নিয়ে নিচ্ছে। বাট ওরা যে ওভারঅল যে থিঙ্কিং, আমি মনে করি এটা পরিশ্রমের একটা মানে ফসল হিসেবে এটা পাইছে। অবশ্যই এটা তো নিঃসন্দেহে অনেক ভালো একটা উদ্যোগ। আমি সিএম নাসিরের কাছে যাব। আমরা টুর্নামেন্ট তো শেষ, এই যে আমরা চ্যাম্পিয়নের কথা বললাম, হয়তো বা অনেক প্রশ্ন আমরা আমাদের আলোচনা থেকে বাদ পড়ে গিয়েছে, কিন্তু টুর্নামেন্ট নিয়ে যদি আপনাকে প্রশ্ন করা হয় কোন ম্যাচটা আপনার জন্য স্মরণীয় ছিল, কোন ম্যাচের পারফরমেন্সটা যেটা আপনার কাছে খুব ভালো লেগেছে? আমার কাছে দুইটা ম্যাচ ভালো লাগছে, ফাইনালটা খুব ভালো লাগছে, আর আরেকটা ভালো লাগছিল হচ্ছে সিলেট আর হচ্ছে রংপুরের একটা খেলা মাঠে গিয়ে দেখছিলাম, যে খুশদিল শাহ গেমটা বের করে আনছিল, ওইটা 4 না 5 নাম্বার 31st নাইটের যে গেমটা ছিল ওইটা ভালো লাগছে। আর ওভারঅল বিপিএল এর কথা বললে চ্যাম্পিয়ন বরিশাল হয়েছে, খুব ভালো হয়েছে। বাট যেই ব্যাড সাইডগুলি হয়েছে, যেমন হচ্ছে পেমেন্ট একটা বিতর্ক ছিল, ইভেন আপনার মানে চিটাগং কিংস যারা কিনা ফাইনালিস্ট, তাদেরকে কিন্তু ফাইনালের আগ পর্যন্ত তাদের মেন্টর আমরা শাহিদ আফ্রিদিকে দেখতে পাইনি, লিজেন্ডার শাহিদ আফ্রিদিকে তারা অনেক কথা বলে এনেছিলেন। আরেকজন মডেল ছিল, একজন হোস্ট ছিল, তিনিও নানা কারণে তাকে আমরা দেখতে পারিনি, অনেক কথা আমরা শুনতে হয়েছে। ইভেন পারভেজ ইমন যিনি কিন্তু দুর্দান্ত পারফর্ম করলেন, তাকে নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে। আমরা চাই যে জিনিসটা এই ব্যাড সাইডগুলোকে আমরা বাদ মানে ফালাই রেখা নেক্সট বিপিএল জানি আমরা আরো সুন্দরভাবে ফ্র্যাঞ্চাইজিদের সাথে কিন্তু আপনার যে চুক্তিটা সেটা কিন্তু শেষ। নেক্সট যে ফ্র্যাঞ্চাইজিটা মানে বিপিএল আসবে, নতুন করে ফ্র্যাঞ্চাইজি নেওয়া হবে, নতুন করে কন্ট্রাক্ট করা হবে, কোনো অনুরোধ কি থাকবে বিপিএল এর প্রতি ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ের ক্ষেত্রে একজন সমর্থকের পক্ষ থেকে? প্রথম কথা হচ্ছে তাদের একটা মানে মানে কি বলে এটা ভাই, যে জিম টাকাটা যে নিয়ে রাখে, মানে টাকা পয়সা একটা মানি একটা ওই অ্যামাউন্টটা আসলে নিয়ে তারপর আসলে টিমটা দেওয়া উচিত, কারণ এগুলো তো টোটালি বোর্ড ডিল করবে। তো এইসব কারণে যদি আসলে অন্য দেশের, তারপর ইন্ডিয়ান অনেক লোকেরা মানে একটু কথাবার্তা বলে, বুঝছেন, খুব খারাপ লাগে, মানে তোমাদের দেশে কি বিপিএল হচ্ছে দাদা দেখছো, তো এই ব্যাপারগুলি শুনতেও খুব। আর দুর্বারাচের ব্যাপারে আপনার মতামত কি? মানে দুর্বারাচে নিয়ে আপনি অনেক অনেক ডিসগাস্টেড ছিলেন এবং অনেক সময় নিজের মতামত প্রকাশ করেছেন দুর্বারাচে। হ্যাঁ, যেভাবে তাসকিন, এনামুল বিজয় তারা জিনিসগুলোকে কন্ট্রোল করেছেন, একেবারে ফরেনার ছাড়া একটা ম্যাচ জিতে যাওয়া, মানে বদনামের 16 কলা পূর্ণ করছে। প্লেয়ারগুলো তো দোষ নাই, তাসকিনেরও দোষ নাই, বিজয়েরও দোষ নাই, এরা তো ফরেনার ছাড়া করছে। এখন এরে যদি আপনি টিম দিয়ে রাখছেন, এখন এরা যদি প্রপারলি যদি পেমেন্ট ক্লিয়ার না করতে পারে, বাসওয়ালার বাসের টাকা না দিতে পারে, প্লেন টিকিট না দিতে পারে, ব্যাপারটা তো ভাই আমাদের দেশের বদনাম। আলটিমেটলি তো আমরা বাংলাদেশি। আর মানে ফরেনারের কথা যদি জিজ্ঞেস করি, এই টুর্নামেন্টে কোন ফরেনার পারফরমেন্স ভালো লেগেছে? এই যে ফরেনারগুলো আসছে, এই পার্টিকুলার দুইটা টিম ছাড়া আপনি দেখেন, হ্যাঁ খুলনা টাইগার্স লাস্টের দিকে ভালো প্লেয়ার নিয়ে এসছে, রংপুর ওয়ান্সে, হ্যাঁ, কিন্তু এই যে যেই বিদেশিরা এসছে টোটাল টুর্নামেন্ট, কাদিম এলাইন, মিগুয়েল ক্যামিন্স, মানে যেই যারা এসছেন অখ্যাত, ছোট করবো না, অখ্যাত হয়তো বা আমরা জানি না, আমাদের জ্ঞানের পরিধি। এইটা নিয়ে আপনার মতামতটা কি, কিংবা এটা নিয়ে কিছু বলার আছে কিনা অ্যাটলিস্ট ফ্র্যাঞ্চাইজিগুলোকে? আমরা কিন্তু ভাই যেটা বললো, আমরা 12-13 সালের দিকে কিন্তু আমাদের ওয়ার্ল্ডের ওই সময়ের বেস্ট প্লেয়ারগুলি কিন্তু বিপিএল খেলছে। রশিদ খানরে দেখছি, আর্চারে দেখছি, ওয়াটসনরে দেখছি, ডেভিড ওয়ার্নারে খেলছে, শাহিদ আফ্রিদি খেলছে। তো এখন কেন পারতেছে? হ্যাঁ, আজমল আছে, এখন কেন পারতেছে না বলেন? তা আমরা আসলে এই টাইমিংটাও একটু ফ্যাক্ট। এই সময় আরও কিছু টুর্নামেন্ট চলতেছে, তারপর আবার আরেকটা শুনতেছি 90 বলের একটা খেলা লিজেন্ড লিগ শুরু হয়েছে, তো সব, তারপর বিগ ব্যাশ শেষ হইল। তো টাইমিংয়ের একটা ফ্যাক্ট আছে, এবং যে ভাই যদি 6 দল হয়, 5 দল হয়, উই ডোন্ট মাইন্ড, বাট প্রপার বিপিএলটা জানি হয়, এটা হলো চাওয়া। অবশ্যই। আমি নাজমুল হোসেনের কাছে জানতে চাচ্ছিলাম, আপনি একজন কোচ, আপনি বিসিবির কন্ট্রাক্টের অধীনে আছেন এবং বিসিবির একজন কোচ, বয়সভিত্তিক দলের কোচ। আপনাকে যদি বলা হয় যে সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আছে তার জন্যই বিপিএলের পারফরমেন্সের উপর বেস করে একজন প্লেয়ারকে নিতে হবে, ব্যাটিং কিংবা বোলিংয়ে আপনি কাকে পিক করতে চাচ্ছেন? এই যে যারা পারফর্ম করতে পারে টুর্নামেন্টে, মানে যার পারফরমেন্স আপনার কাছে ভালো লেগেছে সরাসরি? আমি
আগেও আপনার সাথে আমি ডিসকাস করতেছিলাম যে খালেদের কথা বলতেছিলাম খালেদকে আমরা সবসময় বুঝি যে টেস্ট বোলার হিসেবে বাট খালেদের এবার আমি প্রত্যেকটা মানে ইভেন কি ডেথ ওভার ইভেন কি নতুন বলে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাকে খুবই ভালো লাগছে একটা জিনিস হচ্ছে পারভেজ ইমন যেটা বললেন যে পারভেজ ইমনটা কিন্তু আমরা খুব ক্লোজ থেকে চিনি এবং ও জানি যে যেদিন ও ভালো খেলবে টিমের জন্য ভালো তো আরেকটা জিনিস যেটা আমি বলি যে আপনি দেখবেন যে আপনি যখন আপনার সেই ফেলার দিকে আসে তখন কিন্তু বিপিএলটা অন্যদিকে মন নিছে এবং খেলার যে একটা জমজমাট আছে এর মাঝখানে কিন্তু প্রথম রাউন্ড যেগুলো ছিল এগুলো মানে অনেক ইস্যু অনেক মানে ছিল বাট লাস্টে যে 4-5টা ম্যাচ কিন্তু পুরো বিপিএলটা কিন্তু অন্যরকমভাবে নিয়ে গেছে যদি আমি বলি আপনি সিলেটে দেখেন প্রচুর ক্রাউড ছিল চিটাগাংয়ে প্রচুর ক্রাউড ছিল মিরপুর তো মানে বলাই বাহুল্য বাট একটা জিনিস কি আপনার সব কিছু যাই হোক যত অবজেকশন বা কোন থাকুক না কেন বাট ওভারঅল কিন্তু আমার কাছে মনে হয় ক্রিকেটেরই জয় হয়েছে এবং একটা ঘটনা হয়তো বা শেষের দিকে আমরা যদি বিতর্কের কথা বলি আমরা অনেক সাফল্য কিংবা অনেক পজিটিভ কথা বলছি সেখানে একটা মানে ম্যাচ ফিক্সিং একটা ইস্যু ছিল অনেক প্লেয়ারের নাম এসেছে প্রায় 12 জন প্লেয়ারের নাম এসেছে আমাদের লোকাল প্লেয়ারের নাম এসেছে আমাদের অনেক প্রিয় ক্রিকেটারের নাম এসেছে আমি আশা করি না যে সবার নাম সেখানে থাকবে কিংবা এটা সত্য আমি চাই না হোক এইটা কি যদি সত্য হয় কিংবা এমনটা যদি হয় যদিও বা টি-20 ক্রিকেট অনেকেই বলে বাজির খেলা এই সেই আপনার কি মনে হয় সিয়াম নাসির যে মানে এইগুলো দেখলে কি আসলেই কষ্ট পাবেন কিনা আপনি কি মনে করেন আমি আপনাকে নিয়েও একটা অভিযোগ করতেই পারি প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো অভিযোগের ভিত্তি নেই এবং আমার বিশ্বাস আমার দেশের যে প্লেয়ারগুলির কথা বললো আমি বিশ্বাস এখন পর্যন্ত করতেছি না যখন প্রমাণ হবে তখন বুঝতে পারবো এটা হচ্ছে একদম অনেস্টলি স্পিকিং ভাই আমি এখনও বিশ্বাস করতেছি না বিজয়ের মতো প্লেয়ার মিথুনের মতো প্লেয়ার এরা এগুলির সাথে ইনভলভড সাইফুদ্দিনের কথা উঠছে আমি এখনো বিশ্বাস করছি তবে মানে ক্রিকেটারদের জন্য এটা একটা খুব হার্শ একটা টুর্নামেন্ট ছিল কিনা একে তো হচ্ছে পেমেন্টের একটা ঝামেলা ছিল তারা অনেক কঠিন একটা সময় পার করেছে এখন আবার এই যে বিতর্ক আপনি একজন এক্স ক্রিকেটার হিসেবে একটা মানে আশা আছে কিনা না এই প্রবলেমগুলো কমে যাবে ক্রিকেটাররা মুক্ত হবে দেখেন এবার যদি আমি বিপিএলটা বলি এবার কিন্তু দেখেন সব কিছুর একটা পরিবর্তন ছিল বা বোর্ডে ফারুক ভাইরা নতুন আসছে সব কিছু কিন্তু একটা নতুনত্ব ছিল আদৌ কি বিপিএল হবে কিনা এটাও কিন্তু একটা কনফিউজের জায়গা ছিল হ্যাঁ তো সব কিছু গুছিয়ে যখন ওনারা নিয়ে আসছে আমার কাছে মনে হয় যে আমার কাছে এটা একটা ভালো এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে যে আমি মনে করি নেক্সট ইয়ার যে বিপিএলটা হবে এর চেয়ে অনেক গুছানো বিপিএল হবে এবং আমি চাবো এজ এ কোচ হিসেবে চাবো আমি কিন্তু বিপিএল চ্যাম্পিয়ন আর আমার কয়টা প্লেয়ার আসতেছে যে ন্যাশনাল টিমে খেলবে অবশ্যই আমরা নেক্সট ইয়ারে এমন কিছু হয় হ্যাঁ আমরাও তাই চাই যে বিপিএল আরো গুছিয়ে নিবে নিজেকে এবং একই সাথে দলগুলোও নিজেদের গুছিয়ে দেবে আপনাকে ধন্যবাদ সিয়াম নাসির আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য একই সাথে নাজমুল হোসেন দারুণ একটা ফাইনাল উপভোগ করলাম দারুণ একটা শো হলো দর্শক আমরাও আশা করি বিপিএল আরো ভালো হবে আস্তে আস্তে যে হারানো যে ঐতিহ্য সেটা আবার ফিরে পাবে এই আশায় শেষ করছি আজকের আয়োজন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য